তুরস্ক যখন ইসরায়েল দ্বারা আক্রান্ত তখন কেন নেটো জোট আসবে না? এদিকে ইরানের আইআরজিসির একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার জেনারেল হোসেন মোহেব্বি তিনি ঘোষণা করেছেন, আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখে তাহলে ইরান এমন সব অস্ত্র ব্যবহার করবে যা শত্রুরা এখনো দেখেনি এবং এ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। প্রশ্ন হচ্ছে, এই যে হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ ব্যর্থ হলো এবং ইরানের সামরিক সক্ষমতা অটুট রয়েছে, এটা মোটামুটি আমেরিকা, ইসরায়েলের সব গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তাহলে হরমুজ অবরোধের ব্যর্থতা এবং ইরানের সামরিক সক্ষমতা বিবেচনায় রেখেই কি এখন আমেরিকা ইরানের সাথে চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং এই চুক্তি কি আদৌ হবে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলোর সামনে রেখেই এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনা চলে যাই। ছোট ছোট অনেকগুলো খবর আছে, খবরগুলো শেয়ার করে তারপরে আলোচনা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2 দিনের মধ্যে ইরানের সাথে আলোচনা শুরু হবে। তার মানে ধারণা করা হচ্ছে যে আগামীকাল বৃহস্পতিবার বা শুক্রবার, এই 2 দিনে যে কোনো একদিন আমেরিকা ইরানের সাথে আলোচনায় বসতে যাচ্ছে। আমি এর সাথে রিলেটেড তথ্য জানিয়ে দিই। ইরানের পক্ষ থেকে কিন্তু এখনো এ ব্যাপারে পরিষ্কার কোনো আলোচনা তোলা হয়নি, তারা নিশ্চিত করেনি বা তারা প্রত্যাখ্যানও করেনি। তারা পাকিস্তানের সাথে যেমন বার্তা আদান প্রদান অব্যাহত রেখেছে, তেমনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে টেলিফোনে আলাপ করেছেন এবং সেখানে অনেক আলাপ হয়েছে। তুর্কি প্রসঙ্গে আমি একটু পরে একটু বিস্তারিত আলোচনায় আসব। এপাশে মোসাদের প্রধান, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান, তিনি বলেছেন যে আমেরিকা যদি ইরানের সাথে চুক্তি করেও তাহলেও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না তাদের লক্ষ্য অর্জন হয়। ইসরায়েলের লক্ষ্যটা কি? ইসরায়েলের লক্ষ্য হচ্ছে ইরানের সরকার পরিবর্তন। কারণ তারা মনে করে এই বিপ্লবী সরকার থাকলে ইসরায়েলের কোনো অবস্থান ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে থাকবে না। শুধু তাই না, তারা যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় নিউ মিডল ইস্ট প্ল্যানের আওতায়, সেই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যাবে। তারা বাস্তবে কোনদিন সেটি রূপ দিতে পারবে না। এদিকে শান্তি আলোচনার যে গুঞ্জন শুরু হয়েছে গতকাল থেকে, বিশেষ করে খুব জোরালো। ডোনাল্ড ট্রাম্পের এটা ট্রিকও হতে পারে, চালাকিও হতে পারে, আবার বাস্তবেও হতে পারে। তো এই যে আলোচনার যে গুঞ্জন উঠেছে, এর প্রেক্ষাপটে আমেরিকার দুটো খুব গুরুত্বপূর্ণ শেয়ার সূচক S&P 500 এবং নাসডাক, এই দুটোতেই শেয়ার সূচক বেড়েছে, ঊর্ধ্বমুখী হয়েছে এবং মার্কিন শেয়ার বাজার বলা যায় অবশ্যই চাঙ্গা হয়েছে। এমনকি খবরে বলা হচ্ছে যে যুদ্ধের আগে যে অবস্থায় ছিল S&P 500 এবং নাসডাকের সূচক, এখন সেই অবস্থায় ফিরে গেছে। তার মানে খুব ভালো অবস্থা। একই সাথে তেলের বাজারেও স্বস্তির খবর এসেছে, তেলের দাম কমতে শুরু করেছে। কারণ সবাই চিন্তা করে যে যদি যুদ্ধ হয় এবং হরমুজ প্রণালী নিয়ে যদি সংকট অব্যাহত থাকে তাহলে তেলের সরবরাহ ভালো থাকবে না। যখন আলোচনা হতে যাচ্ছে তখন সমাধান আসবে এবং তেলের সরবরাহ বা জাহাজ চলাচল স্বাভাবিক হবে, সংকট কেটে যাবে। অতএব তেলের বাজার ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমি আপনাদেরকে আরেকটা ভালো খবর জানাই। আগেই বলেছি, পাকিস্তানের ডন পত্রিকার খবর, 1:10 পাকিস্তানের ডন পত্রিকায় রিপোর্ট আপলোড করেছে। তাতে বলা হচ্ছে ইরানের বন্দর থেকে 2টি তেলবাহী বিশাল আকারের ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়েছে এবং পরিষ্কার করে বলা হচ্ছে আমেরিকার অবরোধ, ব্লকেড থাকার পরেও, তার মানে আমেরিকার অবরোধ কার্যকর হচ্ছে না। এই ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি বলেছেন যে তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে। আবার চীনের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার হুমকি দেওয়া হয়েছে
গতকাল 4 দফা প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি তারা হুমকি দিয়ে রেখেছে তাদের জাহাজ যদি আমেরিকা আটকানোর চেষ্টা করে তাহলে চীন তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তার মানে আমেরিকা একেবারে খুব সহজে হরমুজ প্রণালী অবরোধ করে সারা বিশ্বের জাহাজকে আটকে দেবে, এটা ভাবার কোনো কারণই নেই, সুযোগই নেই। এবং ইরানের জাহাজ যদি চলাচল করতে না পারে তাহলে ইরান কারো জাহাজ চলাচল করতে দেবে না, সে ঘোষণা অনেক আগেরই ঘোষণা। অতএব হরমুজ প্রণালীর ব্লকেড কার্যকর করা খুব সহজ কথা নয়। যুদ্ধের সময় পারেনি কোনো কিছু অর্জন করতে, এখন যুদ্ধ না করে যদি হরমুজ প্রণালী অবরোধ করতে চাইতে সেটা কি পারবে আমেরিকা? এটা অসম্ভব ব্যাপার। এই জায়গায় মজার একটা খবর বলি, রাশিয়ার পার্শ্ববর্তী যে দেশ, প্রতিবেশী দেশ যার সাথে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, সেই দেশের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি তিনি বলেছেন, একটা সাক্ষাৎকারে দেখলাম, তিনি বলছেন যে তারা হরমুজ প্রণালী ক্লিয়ার করে দিতে পারে যদি তাদের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু আমেরিকার ব্যাপারে তাদের কোনো দায়িত্বই দেয়নি এই পর্যন্ত। কথাটা শুনে আমার একটু হাসি পেল এই কারণে যে যিনি নিজের দেশ নিয়ে খুব বিপদে, তিনি কি করে এই হরমুজ প্রণালীতে, যেখানে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে হিমশিম খাচ্ছে ইরানের বিরুদ্ধে, সেখানে তিনি কি করে এই হরমুজ প্রণালী ইরানে প্রভাবমুক্ত করে দেবেন আমি ঠিক পরিষ্কার না। মজার তথ্য জানাই যে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এরকম কয়েকটা দেশে তাদের বিমান বা আকাশ সুরক্ষা দেওয়ার জন্য, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য দায়িত্ব নিয়েছিল। ইরান যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়, এইগুলোতে রক্ষা করার জন্য এই মিস্টার জেলেনস্কি সাহেবের দেশ বা তার সরকার দায়িত্ব নিয়েছিল এবং তারা 5টা প্রতিরোধ কেন্দ্র গড়ে তুলেছিল পারস্য উপসাগরীয় কয়েকটা দেশে, সম্ভবত কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব তথ্য এই যে তার প্রত্যেকটা, অর্থাৎ 5টাই ধ্বংস করে দিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র মেরে। মিস্টার জেলেনস্কির দেশের পরিস্থিতি যখন এই, তার আকাশ প্রতিরক্ষা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যখন এই, তখন তিনি কিভাবে হরমুজ প্রণালী খুলে দেবেন তা পরিষ্কার নয়। এর ভেতরে ইরানের আইআরজিসি অর্থাৎ বিপ্লবী গার্ড বাহিনীর অন্যতম শীর্ষ পর্যায়ের কমান্ডার জেনারেল হোসেন মোহিব্বি তিনি একদম সুস্পষ্ট করে বলেছেন যে যদি আমেরিকা ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখে তাহলে ইরান এমন সব অস্ত্র, নতুন নতুন অস্ত্র ব্যবহার করবে যা এর আগে ইরান ব্যবহার করেনি, এবং এই সমস্ত অস্ত্র সম্পর্কে শত্রুদের কোনো ধারণাই নেই। শুধু তাই না, তিনি কথা বলেছেন পরিষ্কার করে যে ইরান যদি এই সমস্ত অস্ত্র ব্যবহার করে তাহলে সেগুলো মোকাবেলা করার কোনো ক্ষমতা শত্রুদের নেই। ইরানের এই হুমকি বা এই হুঁশিয়ারি যে খুব ফাঁকা বলি না, তা তো আমরা অনেকটা প্রমাণ পেয়েছি। আমি অনেক আগে থেকেই বলে আসতাম যে ইরানের হাতে এমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে যা মোকাবেলা করার প্রযুক্তি আমেরিকা, ইসরায়েল কারোর হাতেই নেই। ফলে আইআরজিসির এই কমান্ডারের যে বক্তব্য, যে এই হুঁশিয়ারি যে ফাঁকা বলি না, তা কিন্তু মোটামুটি নিশ্চিত। এবং আমরা দেখেছি যুদ্ধের শেষ পর্যায়ে প্রায় মাঝে মাঝেই ইরান নতুন নতুন ক্ষমতার অধিকারী এমন ক্ষেপণাস্ত্র, এমন প্রযুক্তি তারা কিন্তু ইন্ট্রোডিউস করেছে, চালু করেছে, এবং যেগুলো দেখে সত্যি সত্যি বিশ্ববাসী অবাক হয়েছে। এবং ইরানের সামরিক শক্তি দেখার পরেই মূলত অনেকেই কিন্তু আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে চায়নি, কারণ এর পরিণতি হবে ভয়াবহ, এটা তারা সবাই বুঝতে পেরেছে। মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যখন ওই অঞ্চলে শান্তির একটা সুবাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন তুরস্কের পক্ষ থেকে গত 2-3 দিন ধরে একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে তারা প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরানের পক্ষ হয়ে। এই বক্তব্যটা কেন আমি এই কয়দিন আলোচনা করিনি, কিন্তু আজকে একটু বলি এই বক্তব্যটা কেন এই বক্তব্য দিচ্ছে তুরস্ক। এর কয়েকটা দিক থাকতে পারে, আমি ছোট ছোট করে একটু বিশ্লেষণ করি। দেখুন, তুরস্ক এমন একটা দেশ যে দেশের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান, কেউ বলে রিসেপ তাইয়িপ এরদোয়ান, রজব তাইয়িপ এরদোগানের নেতৃত্বাধীন যে তুরস্ক, এই তুরস্কের প্রতি মুসলিম বিশ্বের একটা বিরাট আশা আকাঙ্ক্ষা আছে। অনেকে মনে করে, প্রায় মাঝে মাঝে এরদোগান কিন্তু বলেন যে তিনি এটা করবেন, সেটা করবেন, মুসলিমদের স্বার্থে এই করবেন, সেই করবেন, বহু কিছু। ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু অনেক কড়া কড়া বক্তব্য তিনি রাখেন।
কিন্তু বাস্তবতা হচ্ছে এই পর্যন্ত ফিলিস্তিনি, লেবানন, ইরান কোনো পক্ষের হয়ে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ তিনি নেননি। কেমন? বরং তিনি নেটো জোটের সদস্য, এই কারণে তার দেশে আমেরিকার ঘাঁটি আছে এবং তিনি ইউরোপ, আমেরিকা এবং পশ্চিমাদের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে আগ্রহী বা চলে থাকেন। এমনকি তিনি বহু বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার চেষ্টা করেছেন, যদিও ইউরোপীয় ইউনিয়ন তাকে বা তুরস্ককে সদস্য করেনি। তো আমরা যদি তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্কটা দেখি, তাহলে দেখব এই রজব তাইয়িপ এরদোগানের সময় ইসরায়েলের সাথে সম্পর্ক কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল সবসময় সম্পর্ক। এখনো সম্পর্ক যে খুব খারাপ তা কিন্তু না, কিছু কিছু ডাউনগ্রেডেড হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ফিলিস্তিন এবং লেবাননকে কেন্দ্র করে তুরস্ক যে রোল প্লে করতে পারো, এই রোল প্লে কিন্তু করেনি। সেই জায়গায় ইরানের হয়ে তিনি এখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এই কথাটা আসলে কতটুকু বাস্তবসম্মত সেটা একটা বিষয়। তার আগে আমি আরেকটু বলি, এই যে আজারবাইজান থেকে ইসরায়েলের জ্বালানি চাহিদার প্রায় 40% এই আজারবাইজান থেকে যায়, গ্যাস এবং জ্বালানি তেল। এই গ্যাস এবং জ্বালানি তেল আজারবাইজান থেকে ইসরায়েল কিভাবে নেয়? পাইপ লাইনের ভেতর দিয়ে। তার মানে আজারবাইজান থেকে তুরস্কের ভেতর দিয়ে ইসরায়েল এই তেল গ্যাস নেয় এবং ইসরায়েলের এই তেল গ্যাস, আজারবাইজান থেকে এই তেল গ্যাস তুরস্ক হয়ে যদি না নিতে পারতো ইসরায়েল, তাহলে ইসরায়েলের অর্থনীতি কলাপস হয়ে যেত। অর্থনীতি কি, তার এই দেশ তো প্রায় অচল হয়ে যেত। আপনি চিন্তা করেন যে কমপক্ষে 40% টোটাল জ্বালানির চাহিদা পূরণ করে এই আজারবাইজানের তেল গ্যাস দিয়ে, এবং সেইটা পাস হয় তুরস্কের ভেতর দিয়ে পাইপ লাইনের মধ্য দিয়ে। এবং আজারবাইজানের সাথে ইসরায়েলের কিন্তু ব্যাপক সম্পর্ক। শুধু তাই না, গত জুন মাসে যে যুদ্ধ হয়েছিল, এই আজারবাইজানকে ব্যবহার করে ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছিল, আজারবাইজানের আকাশ পথ ব্যবহার করে। তো আজারবাইজানে যাওয়ার জন্য কোন পথ ব্যবহার করেছে ইসরায়েল? অবশ্যই তখন তুরস্কের উপর দিয়ে গেছে, তাছাড়া তো যাওয়ার পথ নেই। তুরস্কের এই যে ভূমিকাটা, এই যে বক্তব্যটা আসলে লোকজন খুব একটা ভালোভাবে গ্রহণ করে না। আমি আগেই বলেছি, মুসলিম বিশ্বের বিরাট একটা আশা আকাঙ্ক্ষা আছে, বিশেষ করে এরদোগানের নেতৃত্বাধীন এই তুরস্কের উপরে। কিন্তু এরদোগান তো সেই রকম কাজ করছেন না, বারবার তিনি বলেন কিন্তু কিছু করেন না, যার কারণে তার উপরে মানুষের হতাশা সৃষ্টি হয়েছে। অতএব রজব তাইয়িপ এরদোগান বা তুরস্ক যদি কোনো কিছু করতে চান মুসলিম বিশ্বের স্বার্থে, তাহলে সেটা বাস্তব পদক্ষেপ নিয়ে করে দেখাতে হবে। তাছাড়া এরকম মুখের কথায় সম্ভবত কোনো মানুষ তা বিশ্বাস করবে না। তো তারপরেও এই যে সমর্থন দিয়েছেন তুর্কি সরকারের কর্মকর্তারা যে ইরানের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এটা একটা সমর্থন বটে, একটা বক্তব্য, তো কিছু না হলেও তার একটা প্রভাব তো আছেই, স্বল্প মাত্রা হলেও। আমি প্রসঙ্গক্রমে আরেকটু বলি তুরস্ক প্রসঙ্গে। তুরস্ক এই যে এখন শক্ত কথা বলছে, কেন জানেন? তার প্রধান কারণ হলো আমেরিকা নেটো জোট থেকে বেরিয়ে যেতে পারে, এবং একথা মোটামুটি অনেক জায়গায় চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে যে তুরস্ক হচ্ছে এর পরের টার্গেট ইসরায়েলের। তাই ইসরায়েল যদি তুরস্কের উপর হামলা চালায় এরপরে, তাহলে তুরস্ক হচ্ছে নেটোভুক্ত দেশ, নেটো জোটের সদস্য। তো নেটো জোটের কোনো সদস্য যদি আক্রান্ত হয় কোনো দেশের দ্বারা, তাহলে নেটো জোট মনে করবে যে সব দেশ আক্রান্ত হয়েছে, অতএব সব দেশ জোটবদ্ধভাবে ওই যে হামলাকারী দেশ তার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য। এটা আর্টিকেল 5 আছে নেটো জোটের। আমেরিকা যদি নেটো জোটে থাকে আর ইসরায়েল যদি তুরস্কের উপর হামলা চালায়, তাহলে আমেরিকা কিন্তু এই যুদ্ধের, ইসরায়েল বিরোধী যুদ্ধের নেতৃত্ব দিতে বাধ্য। যদি না করে তাহলে কিন্তু প্রশ্ন উঠবে, এবং নেটো জোট থাকবে কিনা তখন কিন্তু নানান রকমের সংকট তৈরি হবে। এবং তুরস্ক স্বাভাবিকভাবে বলতে পারবে যে আমেরিকা যখন ইরাক বা আফগানিস্তানে যুদ্ধ করেছে, তখন তুরস্ক কিন্তু সেই জোটে থেকে যুদ্ধ করেছে, বা রসদ, লজিস্টিক সাপোর্ট বা যে কোনোভাবে সাপোর্ট দিয়েছে। তুরস্ক যখন ইসরায়েল দ্বারা আক্রান্ত, তখন কেন নেটো জোট আসবে না? এইরকম একটা প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে আমেরিকা নেটো জোট থেকে সরে পড়তে চায়, যাতে ইসরায়েল যদি কখনো তুরস্কের উপর হামলা চালায়,
তাহলে আমেরিকা যাতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য না হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সারা বিশ্বের মানুষকে ধন্যবাদ জানিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যে ইরান প্রতিরোধমূলক যুদ্ধ করেছে, সেই যুদ্ধ চলাকালীন সারা বিশ্বের মানুষ যেভাবে সমর্থন দিয়েছে ইরানের প্রতি, তার জন্য ইরান ধন্যবাদ জানাচ্ছে বিশ্ববাসীকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছে। শুধু মুসলিম বিশ্ব না, সারা বিশ্বের মানুষ তো সমর্থন দিয়েছে। আপনারা খেয়াল করে থাকবেন, ব্রিটেন বলেছে এই যুদ্ধ নেটোর যুদ্ধ না, এই যুদ্ধ আমাদের যুদ্ধ না, এই যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ, আমেরিকার যুদ্ধ। স্পেন ইসরায়েলের সাথে কত কিছু করেছে, ইটালি, ফ্রান্স, ব্রাজিল, অস্ট্রিয়া অনেক বড় বড় বক্তব্য দিয়েছে, পদক্ষেপ দিয়েছে। এমনকি ইরানের পক্ষে তো ভেটো দিয়েছে ফ্রান্স। তো সেক্ষেত্রে এবার এই যুদ্ধের সময় আসলে বিশ্ববাসীর কাছ থেকে অনেক বড় সমর্থন পেয়েছে ইরান। একটা জায়গায় একটা আপত্তি আছে, সেটা হচ্ছে ওআইসি। 57 জাতির একটি মুসলিম সংস্থা, যে সংস্থার প্রধান কাজ হচ্ছে মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা। সেই জায়গায় ইরানের বিরুদ্ধে যখন এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তখন ওআইসির কোনো বক্তব্যই পাওয়া যায়নি, দেখা যায়নি। সেই জায়গা থেকে অনেকের মনে প্রশ্ন আছে, বা অনেকে বলেন, আমাকেও বলেন, যে ওআইসি কেন একটু ভূমিকা রাখলো না, অন্তত একটা নিন্দা প্রস্তাব আনতে পারতো, নিন্দা করতে পারতো। তবে আমি এই জায়গায় মনে করি সেটা হচ্ছে যে এই জায়গায় ইরান একটা পক্ষ আর ইসরায়েল আর আমেরিকা আর একটা পক্ষ, কিন্তু ইসরায়েল আর আমেরিকার পক্ষে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক যেভাবেই হোক সৌদি আরব, জর্ডান, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এ সমস্ত দেশ ছিল। এদের ঘাঁটি মাটি আকাশপথ ব্যবহার করেছে আমেরিকা, ইসরায়েল। সেক্ষেত্রে সম্ভবত এই কারণে ওআইসির পক্ষ থেকে কোনো বক্তব্য বিবৃতি দেওয়া হয়নি। এটি আমার কাছে মনে হয় যে কারণেই হোক ওআইসি যে বিবৃতি দেয়নি বা কোনো বক্তব্য দেয়নি, নিন্দা প্রস্তাব আনেনি, এই বিষয়টা আমার মনে হয় যে ইতিহাসে একটা প্রশ্নের মুখোমুখি হয়ে থাকবে সবসময়। এটা কখনোই প্রশ্ন এড়িয়ে যেতে পারবে না। এখন তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।